বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে একটি সামষ্টিক অর্থনীতির নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। গত পরীক্ষায় ব্যষ্টিক অর্থনীতি আমি যে নমুনা প্রশ্নটি দিয়েছিলাম তার মধ্যে প্রায় 90% কমন পড়েছে, অর্থাৎ তোমার 70-72 মার্কস কমন পড়েছে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আহ, পরীক্ষা খুব ভালো হয়েছে, আমার আমি যেন আরেকটা নমুনা প্রশ্ন সামষ্টিক অর্থনীতি দেই। এজন্য আমি একটা নমুনা প্রশ্ন রেডি করেছি। তবে আমি যে অধ্যায়গুলো, প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা ভাবে যে সাজেশন দিয়েছি, সেই সাজেশন গুলো যদি তোমরা ফলো করো তাহলে তো আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। এবং আমি যে নমুনা প্রশ্ন দিই, এর উপর ভিত্তি করেই তোমরা কিন্তু শুধু প্রিপারেশন নিয়ে দিলে হবে না। তো আমি আম, আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে ব্যষ্টিক অর্থনীতিটা এত প্রশ্ন কমন পড়েছে। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে সামষ্টিক অর্থনীতির আম, এক প্রশ্নটা আমি দিচ্ছি। তো সামষ্টিক অর্থনীতির বরাবরের মতো প্রতিটি বিভাগ ধারাবাহিকভাবে তোমরা অ্যান্সার করবে। ক বিভাগ, সামষ্টিক অর্থনীতি কি, অস্থায়ী আয়ের প্রান্তিক প্রবণতা কত, অর্থের ফটকা চাহিদা কি, সের বিধি কি, তারল্যফাত কি, ইনভেন্টরি বিনিয়োগ কি, কার্যকরী চাহিদা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্কআপ মুদ্রাস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন, প্রবৃদ্ধির কাম্য হার, অর্থনৈতিক অস্থিতিশীলতা কি। এখানে আর হচ্ছে IRR এর পূর্ণরূপ লিখো। এখানে ক্লাসিক্যাল দ্বৈততা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এর জন্য আমি এখানে অতিরিক্ত একটা প্রশ্ন রেখেছি। যাই হোক, খ বিভাগে যে কোনো পাঁচটি, তার মধ্যে 8টি দেওয়া থাকবে, পাঁচটি দিতে হবে। বাণিজ্য চক্রের পর্যায় সমূহ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। বিনিয়োগ গুণকের সম্মুখগামী কার্যক্রম ব্যাখ্যা করো। অর্থের চাহিদা নির্ধারক গুলো ব্যাখ্যা করো। ক্রাউডিং আউট প্রভাব ব্যাখ্যা করো। MEC, মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, এবং MEI, মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট এর মধ্যে পার্থক্য। মুদ্রাস্ফীতি ব্যবধান হ্রাসকরণে রাজস্ব নীতির কার্যকারিতা পরীক্ষা করা। অভ্যন্তরীণ ও বাহ্যিক স্থিতিশীলতা বলতে কি বোঝায়। ছুরিকার প্রান্ত সমস্যা বলতে কি বোঝায়। হ্যারোডের মতো কেন এই সমস্যা দেখা দেয়। এই হচ্ছে খবিভাগেও আমি একটা অতিরিক্ত প্রশ্ন রেখেছি, ভোগের ক্ষেত্রে র্যাচেট প্রভাব ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট, এর জন্য আমি এখানে রেখেছি। গ বিভাগের প্রশ্ন, গ বিভাগের প্রশ্ন 8টি দেওয়া থাকবে, তার মধ্যে 5টি দিতে হবে। আহ GNP ব্যবধান কি, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। মুদ্রার অবমূল্যায়ন কি, কিভাবে মুদ্রার অবমূল্যায়ন লেনদেন ও ভারসাম্য দূর করে। এখানে অনেকেই, যদিও তোমরা এক্সপার্ট, তারপরেও বলি এই 10 মানে ক খ দুইটি, অনেকে আবার ভিন্ন কিছু চিন্তা করে। যাই হোক, এরপর হচ্ছে 11, কেইনসের আয় ও নিয়োগ তত্ত্ব, এটা আল্লাহর রহমতে চলে আসবে। ফ্রিডম্যানের মুদ্রার পরিমাণ তত্ত্ব, এটা চলে আসবে ইনশাল্লাহ। ফ্রিডম্যানের আরেকটা তত্ত্ব আছে, ওইটাও কিন্তু ইম্পর্টেন্ট। যাই হোক, এরপরে হচ্ছে 13, এলএম রেখায় ক্লাসিক্যাল ও কেইনসীয় অঞ্চল প্রদর্শন করো। নিম্নোক্ত অবস্থায় এলএম এর স্থানান্তর দেখাও। অর্থের যোগান হ্রাস এবং অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি, এই অবস্থায় এলএম রেখায় স্থানান্তর দেখাতে হবে। ইনভেন্টরি বিনিয়োগ ও স্থির বিনিয়োগের মধ্যে পার্থক্য। ভোগের জীবন চক্র, প্রসূত সমালোচনা সহ ব্যাখ্যা করো, এটাও মোটামুটি বেশ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্বল্প ও দীর্ঘমেয়াদী ফিলিপস রেখার মধ্যে পার্থক্য। ফিলিপস রেখা কিভাবে মুদ্রাস্ফীতি বেকারত্বের মধ্যে ট্রেড অফ ব্যাখ্যা করে, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যারোড ড্রোমার প্রবৃদ্ধি মডেলটি সংক্ষেপে ব্যাখ্যা করা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। অর্থনীতিতে কেন অস্থিতিশীলতা দেখা দেয়, চিত্রের সাহায্যে দেখাও যে রাজস্ব নীতি ও আর্থিক নীতি একযোগে প্রয়োগ করলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। তো এই হলো প্রশ্ন। এবং আমি এখানেও একটা অতিরিক্ত প্রশ্ন রেখেছি। গতবার তোমার এখান থেকে একটি মডেল ছিল, সেখান থেকে সমীকরণ বের করতে বলছে এবং ভারসাম্য স্তর গুলো বের করতে বলছে। এবারও আসার সম্ভাবনা আছে, এই জন্য এখানে একটা ম্যাথমেটিক্স রেখেছি, একটা মডেল। এটা তোমার আসতে পারে। যে এখানে দেয়া আছে, তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে বিভিন্ন তত্ত্ব দেয়া আছে, সমীকরণ দেয়া আছে। IS এবং LM রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, ভারসাম্য স্তর এবং সুদের হার নির্ণয় করতে হবে।
সরকারি ব্যয় যদি আহ, সরকারি ব্যয় যদি 200 হয়, আগে ছিল 100, এখন যদি সেখানে 200 হয়, তাহলে ভারসাম্য জাতি এবং সুদের হার কি পরিবর্তন আসবে? এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট দেখে আমি একটা নমুনা প্রশ্ন তোর কাছে আশা করি। এই নমুনা প্রশ্নটা যদি তোমরা ফলো করো, আমার যারা পাস নিয়ে চিন্তিত আছো, তারা অবশ্যই ইনশাল্লাহ পাস করবে। হ্যাঁ, এবং বেসিকটা ক্লিয়ার করে পড়াশোনা করবে, মূল বই পড়বে। মূল বই না পড়লে কিন্তু পাশ করা সম্ভব না, যতই তুমি ভালো পড়ো না কেন গাইড বই দেখে লাভ হবে না। মূল বই পড়ে অল্প লেখো, ভালো রেজাল্ট করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। তোমাদের জন্য শুভকামনা রইলো, যেহেতু তোমাদের আগামীকাল পরীক্ষা, এই পরীক্ষার প্রিপারেশনটা ভালোভাবে নাও, এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন তোমাদের রেজাল্ট ভালো হয়। এবং তোমাদের রেজাল্ট ভালোর জন্য আমি এই আম, আমার এই ক্ষুদ্র চেষ্টা, শুভকামনা